হঠাৎ এক সকালে এক জুয়েলারি শপের কর্মী থানায় এসে কমপ্লেন করে কেউ তার কাছে একটি নকল চেন বিক্রি করতে এসেছে। কিন্তু খোঁজ নিয়ে জানা যায় লোকটি যখন ওই চেনটি কিনেছিল তখন আসল স্বর্ণই ছিল। তাহলে এখন সেটি বদলে গেল কিভাবে? পুলিশের এক ডিমোটেড অফিসার এই কেসের তদন্ত শুরু করলে জানতে পারে এটা কোনো সাধারণ কেস নয়, এর পিছে রয়েছে ভয়ানক এক চক্র যারা শুধুমাত্র স্কুল পড়ুয়া মেয়েদেরকে ফাঁদে ফেলে তাদের ধর্ষণ করছে। কিন্তু টুইস্ট আসে তখনই যখন তারা জানতে পারে এই চক্র শুধুমাত্র পুলিশ অফিসারদের মেয়েদেরকে টার্গেট করছে। কিন্তু এরা কারা, কেন তারা এসব করছে? তারা কি র্যান্ডমলি পুলিশ অফিসার মেয়েদেরকে চয়েস করছে, নাকি এর পিছে গভীর কোনো রহস্য লুকিয়ে আছে? আর যদি থেকেই থাকে, কি সেই রহস্য? তাই জানবো আজকের মুভির গল্পে। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি মালায়ালাম ভাষায় সদ্য মুক্তি পাওয়া ক্রাইম, রিভেন্স এবং সাসপেন্সে ভরা একটি মুভি অফিসার অন ডিউটির কথা। মুভির শুরুটা হয় 8 মাস পূর্বের বেঙ্গালুরুর একটি দৃশ্য দেখিয়ে, যেখানে পুলিশের একজন ইন্সপেক্টর একটি নোট লিখে আত্মহনন করে। এর পরের সিন কেরালায়, বর্তমান সময়। পাবলিক বাসে থাকা এক বৃদ্ধা পুলিশকে কমপ্লেন করে এই বাসের মধ্যে থাকা দুজন নারী তার চেন চুরি করেছে। এই জন্য পুলিশ ওই দুই নারীকেই থানায় নিয়ে যায়। কিন্তু পুলিশ যখন ওই দুই নারীকে জিজ্ঞাসাবাদ শুরু করে তারা বারবার বলছে তারা চেন চুরি করেনি। এই বৃদ্ধা মহিলা মিথ্যা কথা বলছে। তবে তাদের জিজ্ঞাসাবাদের মধ্যেই সিআই হরিশঙ্কর এসে পড়ে। আর হরি এসেই তাদের কথা শুনে জানতে চাচ্ছিল এটা কী কেস। এসআই জানায় স্যার চেন চুরির কেস। এদিকে আবার থানায় যে 3 জন লেডি কনস্টেবল ছিল তারাও বাইরে। এজন্য বাধ্য হয়ে হরি নিজেই তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। কিন্তু জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে অভিযুক্ত মহিলাটি বলছিল, আপনার যদি এতই সন্দেহ থাকে আমাকে চেক করে দেখতে পারেন। আর এটা শুনেই হরির মাথাটা গরম হয়ে যায়। হরি ওই মহিলার চুল ধরে বসে। মহিলা বলছিল আমি প্রেগনেন্ট। এই জন্য হরি রাগ করে মহিলার তলপেটে লাথি মেরে দেয়। আর তখনই পাশে থেকে অন্য মহিলাটি বলে ওঠে, স্যার চেনটি আমার কাছে আছে। তার মানে এরা দুজনই চুরি করেছিল। নিয়ম অনুযায়ী এই কাজটি নারী সদস্যদের করার কথা ছিল। কিন্তু হরি কোনো নিয়মের তোয়াক্কা করে না। সে একটু ঘাটতেরা স্বভাবের অফিসার, আর এজন্যই তাকে ডিওএসপি থেকে ডিমোট করে সিআই বানানো হয়েছে। এদিকে এএসআইয়ের মেয়ে মেডিকেল এক্সামে উত্তীর্ণ হয়েছে, তাই এএসআই হরিকে মিষ্টি খাওয়াচ্ছিল। তখন এএসআই জানতে চাচ্ছিল, স্যার এদের বিরুদ্ধে কি এফআইআর ফাইল করব? কিন্তু হরির কথা, তাহলে বৃদ্ধা মহিলাকে কোর্টে চক্কর কাটতে হবে, দরকার নেই, ওদেরকে ছেড়ে দাও। এএসআই বলছিল, স্যার ওই মহিলাটি প্রেগনেন্ট, আপনি তারপরও তাকে লাথি দিয়েছেন। আমরা যদি তাকে হসপিটালে না নিয়ে যাই, সে যদি নিজে থেকে হসপিটালে চলে যায়, তাহলে আমাদের জন্য প্রবলেম হতে পারে। আমাকে লেকচার দিতে হবে না, আমার চাকরি কীভাবে বাঁচাতে হবে সেটা আমার ভালো মতোই জানা আছে। এই জন্য এএসআই চলে যায়। ওই যে আপনাদের বলেছি না, হরি কোনো নিয়মনীতি তোয়াক্কা করে না, একটু ঘাটতেরা স্বভাবের। তবে এএসআই তাদের সেফটির জন্য ডিওএসপি সাহুলকেও বিষয়টি জানিয়ে দেয়। তবে ডিওএসপি সাহুলকে এই ব্যাপারটি জানানোর জন্য হরি সবার উপর একদমই রেগে যায়। হরির কথা, তোমরা এখানে আমার আন্ডারে কাজ করে আমাকে পোল্টি দিয়ে আমার হায়ার অফিসিয়ালকে যদি কিছু জানিয়ে দাও, তাহলে বাকি জীবন শান্তিতে চাকরি করতে পারবে না। এরপরই এক জুয়েলারি শপের কর্মী চন্দ্রাপ্পার নামে এই লোকটিকে নিয়ে থানায় আসে। ওই মেয়ে অভিযোগ করছে চন্দ্রাপ্পান তার কাছে নকল একটি চেন বন্ধক রাখতে গিয়েছিল। কিন্তু চন্দ্রাপ্পানের কথা, ওটা নকল চেন নয়, আমার ওয়াইফের সার্জারি করানোর জন্য টাকার দরকার, সেজন্য আমি চেনটি বন্ধক রাখতে গিয়েছিলাম। তারাই আমার চেনটি সরিয়ে রেখে এখন আমাকে নকল চেন দেখাচ্ছে। কিন্তু হরির কথা, ওরা কি আগে তোমার চেন দেখেছিল যে তোমার চেনের এক্স্যাক্ট একটি কপি তৈরি করে রাখবে? চন্দ্রাপ্পান বলে, দেখুন স্যার, আমি কোনো চোর না, আমি একজন বাস কন্ডাক্টর। আমার মেয়ের জন্মদিনে আমি ওই চেনটি আমার মেয়েকে গিফট করেছিলাম। তবে চন্দ্রাপ্পান যে সত্যি বলছে সেটা ভেরিফাই করতে হরি চন্দ্রাপ্পানকে নিয়ে হসপিটালে চলে যায়। আর হসপিটালে থাকা চন্দ্রাপ্পানের মেয়ে মঞ্জুকে ওই চেনটি দেখালে মঞ্জুও জানায় এই চেনটি বাবা আমাকে কিনে দিয়েছিল। তবে মঞ্জুর আচার আচরণে হরির কেমন যেন একটু সন্দেহ হচ্ছিল। এই জন্য হরি কনস্টেবলকে বলে, চন্দ্রাপ্পানকে নিয়ে ডক্টরের সাথে কথা বলো যে আমি বলেছি ওদের বিল মেটাতে কিছু সময় লাগবে। মূলত হরির সন্দেহ হচ্ছে মঞ্জুই হয়তোবা কিছু একটা করেছে। এই জন্য হরি মঞ্জুকে বাইরে ডেকে জানতে চায়, তুমি আমার কাছে সত্যিটা বলতে পারো কি হয়েছে? তখন মঞ্জু স্বীকার করে। মঞ্জু বলে, স্যার আমি একটি রিলেশনশিপে ছিলাম, ছেলেটি আমাকে ধোকা দিয়েছে। মূলত ওই ছেলেটি মঞ্জুর চেনটি নিয়ে গিয়েছিল, আর মঞ্জু এজন্যই তার নকল চেনটি তৈরি করেছে। মঞ্জুর থেকে জানার পর হরি চন্দ্রাপ্পানকে বলে যায় যে তোমার ওয়াইফের অপারেশন হয়ে গেলে তোমার মেয়েকে নিয়ে থানায় আসবে। তবে এক্স্যাক্টলি কী কারণে তাকে থানায় নিয়ে যেতে হবে হরি চন্দ্রাপ্পানকে কিচ্ছু না জানিয়ে চলে যায়। এরপর সেখান থেকে বের হয়েই হরি ওই চেনের একটি ছবি তুলে তার টিমের 2জন সদস্যকে পাঠিয়ে দেয় এবং খোঁজ নিতে বলে এই শহরের কোনো জুয়েলারি শপে এই চেনটি বিক্রি বা বন্ধক রাখা হয়েছে কিনা। হরির কথা মতো অ্যান্টনি এবং প্রবীণ নামে 2জন কনস্টেবল কাজে লেগে পড়ে। প্রথমেই তারা সেই জুয়েলারি শপে যায় যেখান থেকে চন্দ্রাপ্পান ওই চেনটি কিনেছিল, এবং সেখানের বিল চেক করেও দেখা যায় চন্দ্রাপ্পান সঠিক বলছে এবং এই চেনটির ওয়েটও ঠিক আছে। চেনটি যে চন্দ্রাপ্পান কিনেছিল তার সত্যতা পাওয়া গেল। পুলিশের কাছে যেটি আছে সেটি নকল চেন। এবার আসল চেনটি খুঁজে বের করতে হবে, আর এজন্য পুলিশ অন্য সকল জুয়েলারি শপগুলো খোঁজ নিতে থাকে
যে অন্য কোনো জুয়েলারি শপে এই চেনটি বিক্রি করা হয়েছে কিনা, বন্ধক রাখা হয়েছে কিনা, কিন্তু অনেকগুলো শপে গিয়েও কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না। প্রবীণ ভাবছিল এই চেনটি তো অন্য কোনো ডিস্ট্রিক্টে নিয়ে সেল করতে পারে, আমরা যে খুঁজে পাবো তার গ্যারান্টি কি? কিন্তু অ্যান্টনির কথা, আমরা যদি সবগুলো জুয়েলারি শপ খুঁজে না দেখি তাহলে হরি স্যার নিজে গিয়ে চেক করবে। তাই চাকরি বাঁচাতে হলে আমাদেরকে অবশ্যই খুঁজে দেখতে হবে। এই জন্য তারা বাকি জুয়েলারি শপগুলোতে খোঁজ নিতে শুরু করে। আর খুঁজতে খুঁজতে একটি জুয়েলারি শপে গিয়ে ওই চেনটি পাওয়া যায়। শপের মালিক জানায় এই চেনটি এখানে বিক্রি করা হয়নি, বন্ধক রাখা হয়েছে। তবে যে ব্যক্তি বন্ধক রেখেছে সে এই চেনটির সাথে আরও 2টি চেন বন্ধক রেখে গেছে। আর হাসিনা নামে একটি মেয়ে এই 3টি চেন এখানে বন্ধক রেখে গেছে। সব থেকে হাসিনার ডিটেলসও পাওয়া যায়। এদিকে অ্যানিকে দেখা যায় এক লয়ারের চেম্বার এসেছে। তখনই প্রবীণ কল করে জানায় যে মেয়েটি ওই 3টি চেন বন্ধক রেখেছিল, ওই মেয়েটি যেখানে কাজ করত আমরা সেখানে এসেছি। ওই মেয়েটি ছুটি নিয়ে হিমাচল প্রদেশে ঘুরতে গেছে। আবার মেয়েটির ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। হরি শুধু বলে দেয় ওই মেয়ে যেন কিছুতেই বুঝতে না পারে আমরা ওকে নিয়ে তদন্ত করছি, ওকে শুধু নজরে রেখো। হরি যে লয়ারের কাছে এসেছে সে হরিরই ক্লাসমেট ছিল। মূলত একটি কমপ্লেন্টের ভিত্তিতে হরিকে ডিওএসপি থেকে ডিমোশন দিয়ে সিআই বানানো হয়েছে। আর সেজন্যই হরি একটি পিটিশন দাখিল করতে চাচ্ছে। তবে হরির বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার ভিত্তিতে লয়ার জানায় যে এটা হয়তোবা সম্ভব হবে না। কিন্তু হরির কথা, তুমি যদি না পারো আমাকে বলে দাও, আমি দরকার হলে অন্য লয়ার খুঁজবো যারা এটি করতে পারবে। তবে লয়ার শুধু বলে তোমার এই অ্যাটিটিউডের জন্যই তোমাকে ডিমোশন দিয়ে সিআই বানানো হয়েছে। হরি সেখান থেকে সোজা প্রবীণ আর অ্যান্টনির সাথে দেখা করে। অ্যান্টনি জানায় 3টি চেন এই শহর থেকে কেনা হয়েছে। আমরা 2টি চেনের তথ্য পেয়েছি। একটি তো চন্দ্রাপ্পা কিনেছিল, আরেকটি কিনেছিল জোসেফ চেম্বালা নামে এক ব্যক্তি। তবে জোসেফ চেম্বালা আত্মহনন করেছে। বাকি একটি চেনের তথ্য এখনও পাওয়া যায়নি। যে 2টি তথ্য পাওয়া গেছে, হরি সেই 2টি চেন এবং সব ডিটেলস নিয়ে অ্যান্টনিকে বলে দেয় যে বাকি চেনটির তথ্য নিয়ে আমাকে দ্রুত জানাবে। সেকেন্ড চেনটি কিনেছিল জোসেফ চেম্বালা। সে যেহেতু মারা গেছে তাই হরি জোসেফের স্ত্রীর সাথে দেখা করে। মূলত জোসেফ চেম্বালা পুলিশের ইন্সপেক্টর ছিল আর তার মৃত্যু হচ্ছে 8 মাস পূর্বে, মানে মুভির প্রথমে আমরা যে ঘটনাটি দেখেছিলাম। এরপর হরি ওই চেনটি দেখায় যেটি জোসেফ কিনেছিল। আর চেন দেখেই জোসেফের স্ত্রী বলে ওঠে এটা তো আমাদের মেয়ের চেন। ও বলেছিল এই চেনটি ওর গলা থেকে ছিনতাইকারীরা নিয়ে গেছে। জোসেফের মেয়ে এঞ্জেলকে দেখালে এঞ্জেলও বলে যে আমি যখন কলেজ থেকে ফিরছিলাম তখন বাইকে থাকা এক লোক আমার গলা থেকে এটি ছিনতাই করে নিয়ে গিয়েছিল। আর এই বিষয়ে বাবাকে নিয়ে আমি লোকাল থানায় গিয়ে একটি কেসও করেছিলাম। এরপর হরি বেরিয়ে যায়। আর অন্যদিকে অ্যান্টনি আর প্রবীণকে দেখা যায় ওই 3য় চেনটি যেখান থেকে কেনা হয়েছিল সেখানে তথ্য নিতে গিয়েছে। তবে এখানে বিলের কপি দেখা মাত্রই তারা পুরোপুরি চমকে ওঠে, কারণ এই 3য় চেনটি অন্য কেউ কেনেনি, হরি কিনেছিল। আর এটা দেখা মাত্রই অ্যান্টনি হরিকে কিছু না জানিয়ে সোজা সাহুলকে কল করে বিষয়টি জানায়। সাথে সাহুল এটাও বলে দেয় হরিকে কিছু জানানোর প্রয়োজন নেই, তোমরা সোজা আমার অফিসে চলে আসো। এদিকে হরি থানায় ফিরতেই দেখে চন্দ্রাপ্পান তার জন্য অপেক্ষা করছে, কারণ চন্দ্রাপ্পানের ওয়াইফের সার্জারি হয়ে গেছে। হরি জানতে চায় তোমাকে না বলেছিলাম তোমার মেয়েকে নিয়ে আসতে, কিন্তু চন্দ্রাপ্পানের কথা আমার মেয়েকে কেন আনতে হবে? হরি বলে দেখো তোমার ওয়াইফের সার্জারি ছিল তাই আমি তোমাকে গতকাল কিছু বলিনি, ওই চেনটি তোমার মেয়ে বদলেছে। কিন্তু চন্দ্রাপ্পান বলে স্যার আমার মেয়ে এমন মেয়ে না, ও কখনই এমনটা করবে না। হরি বলে দেখো চন্দ্রাপ্পান, তোমার মেয়ের একটি ছেলের সাথে সম্পর্ক ছিল, ওই ছেলেটি তোমার মেয়েকে ভোগ করে ধোঁকা দিয়েছে। আর এজন্যই আমি তোমার মেয়েকে এখানে আনতে বলেছি, যাতে ওর থেকে স্টেটমেন্ট নিয়ে আমরা কেস ফাইল করতে পারি। চন্দ্রাপ্পান বলে দেখুন স্যার আমার মেয়ে এমন মেয়ে না, গতকাল আপনারা ওকে জিজ্ঞাসাবাদ করার পর থেকে ওর আচার আচরণ কেমন যেন পাল্টে গেছে। ও আমার একমাত্র মেয়ে, যে কোনো কিছু হোক না কেন আমি ওকে থানায় আনবো না। কিন্তু হরির কথা, তোমার মেয়ে আন্ডার 18, তুমি যদি তোমার মেয়েকে থানায় নাও নিয়ে আসো পস্কো কেস করতে আমার এক মুহূর্ত সময় লাগবে না। তখনই ডিওএসপি সাহুল কল করে হরিকে দ্রুত তার অফিসে গিয়ে দেখা করতে বলে। এরপর সাহুলের সাথে দেখা করলে সাহুল জানতে চায় শুনলাম একটা কেস নিয়ে তদন্ত করছো। হরি বলে সকালে একটা ফেক গোল্ড কেস এসেছিল, তদন্ত করে জানতে পারলাম এটা একটা পক্সো কেস। আর কর্ণাটকার সিআই যে নিজের জীবন নিজেই নিয়েছিল ওই সিআই জোসেফের মেয়েও একই রকম অ্যাবিউজড হয়েছিল। তবে এখন একটি চেনের ডিটেলস বাকি, ওই চেনের ডিটেলস পাওয়া গেলেই সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তবে এরপরই সাউল জানায় সাইবার ক্রাইমের একটি ট্রেনিং এসেছে, এসপি তোমার নাম রিকমেন্ড করেছে, 1 মাসের কোর্স, কাল সকালে তোমাকে যেতে হবে। হরি বলছিল আমার মাথার উপরই দিল। অবশ্য সাউলের কথা আইপিএস অফিসারের মুখে ঘুষি মারার আগে চিন্তাভাবনা করে মারা উচিত ছিল। এরপর চিঠি নিয়ে হরি চলেই যাচ্ছিল। তবে যাওয়ার পথে সাউলের অফিসে অ্যান্টনিকে দেখে হরি এবার স্পষ্ট বুঝতে পারছে এই কেসটির তদন্ত বন্ধ করার জন্যই ইচ্ছা প্রণোদিতভাবেই তাকে ট্রেনিংয়ে পাঠানো হচ্ছে। আর হরি সাউলকে সেটা বলেও চায় যে আমি বুঝতে পারছি এই কেসটির তদন্ত বন্ধ করতে তোমরা আমাকে সরিয়ে দিচ্ছ, কিন্তু তোমরা কি ভেবেছ এই কেসের তদন্ত বন্ধ রাখবো? আমি যেখানেই থাকি না কেন এই কেসের তদন্ত চলবেই। এ হচ্ছে হরির স্ত্রী গীতা আর হরির মেয়ে মিন্নু।
হরি বাড়ি ফিরে গীতাকে বলছিল কাল থেকে 1 সপ্তাহের মেডিকেল লিভ নিব, কিন্তু গীতা বলছিল তুমি আজই তো জয়েন করলে। হরি বলে আজ সকালে একটি রেপ কেস এসেছে, ওরা আমাকে ওই কেস থেকে সরানোর চেষ্টা করছে। আমি যেন ওই কেসটির তদন্ত না করি, এই জন্য ওই কেসটির তদন্ত বন্ধ করতেই ওরা আমাকে হায়দ্রাবাদে একটি ট্রেনিংয়ে পাঠাতে যাচ্ছে। আর তখনই থানা থেকে খবর আসে চন্দ্রাপ্পানের মেয়ে মঞ্জু আত্মহত্যা করেছে। শোনা মাত্রই হরি চন্দ্রাপ্পানের বাড়িতে চলে যায়। অবশ্য সাহুল আগেই চলে এসেছে। হরিকে দেখে চন্দ্রাপ্পান বলছিল আমি আপনাকে বারবার নিষেধ করেছিলাম, আমরা কোনো কমপ্লেন করতে চাই না, তারপর আপনি কেস নিলেন। আপনার জন্যই আমার মেয়েটা আজ আত্মহত্যা করেছে, আমার মেয়ের মৃত্যুর জন্য আপনি দায়ী। বলেই চন্দ্রাপ্পান হরির কলার চেপে ধরে। অবশ্য পুলিশ সদস্যরা এসে চন্দ্রাপ্পানকে সরিয়ে দেয়। এদিকে বাইরে সাধারণ জনগণ উত্তেজিত হয়ে উঠছে, কারণ তারাও হরিকে মঞ্জুর মৃত্যুর জন্য দায়ী করছে। অবশ্য হরি মঞ্জুর রুমে গিয়ে মঞ্জুর ঝুলন্ত বডিটি দেখে আটকে ওঠে। হরি কেন যেন সহ্য করতে পারছিল না, হরি খুবই অস্বস্তি ফিল করছিল। আবার বাইরের জনতা উত্তেজিত হয়ে উঠেছে, তারা হরিকে পেলে গণপিটুনি দিতে পারে। এজন্য পুলিশ সদস্যরা অনেক কষ্টে ভিড় ঠেলে হরিকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে। এরপর হরি বাড়ি ফিরে জানতে চাচ্ছিল আমাদের মেয়ে নীলা কোথায়। গীতা হরির সমস্যাটা বুঝতে পারছিল। গীতা বলছিল দেখো ওর মাথা ব্যথা করছিল, ও শুয়ে পড়েছে। তারপর হরি নীলাকে দেখতে মেন্নুর রুমে যায়, তবে মেন্নুর রুমেও নীলা নেই, পাশের রুমে খুঁজে পাওয়া যাচ্ছে না। হরিও খুব উত্তেজিত হয়ে উঠেছে, হরি বারবারই জানতে চাচ্ছে নীলা কোথায়। গীতাও কিছু বলতে পারছে না। হরি এতটাই উত্তেজিত হয়ে উঠেছে, হরি গীতার গলা চেপে ধরে জানতে চায় আমার মেয়ে কোথায় বল। গীতাও হরিকে ছাড়ানোর জন্য চেষ্টা করে যাচ্ছে, কিন্তু হরি বারবার বলছে মেয়ে কোথায় বল। গীতাও আর বিষয়টি নিতে পারছিল না, এজন্য হরির কলার ধরে বলছিল তুমি তো আমাদের মেয়েকে মেরেছ, তোমার জন্যই আমাদের মেয়েটা মারা গেছে। হরির চোখের সামনে শুধু নীলার চেহারা ভেসে উঠছে। হরি নীলার সাথে কাটানো সেই মুহূর্তগুলো ভাবছে, তার মানে তাদের মেয়ে নীলা মারা গেছে। কিন্তু এক্স্যাক্টলি কী কারণে মারা গেছে? গীতাই বা মেয়ের মৃত্যুর জন্য হরিকে কেন দোষারোপ করছে? চলুন সেটাই জেনে আসি। সিন কয়েক মাস পিছে। হরি শ্যাম নামে একটি ছেলেকে অ্যারেস্ট করেছে। শ্যামের বিরুদ্ধে অভিযোগ আছে শ্যাম এএসআই থমাসের থেকে বদলা নেওয়ার জন্য এএসআই থমাসের মেয়েকে ভালোবাসার ফাঁদে ফেলে তাকে ড্রাগস দিয়ে সেক্সুয়ালি অ্যাবিউজ করেছিল, যে জন্য থমাসের মেয়ে আত্মহত্যা করেছে। তবে এসপি সাউলের কাছে জানতে চায় থমাসের সাথে শ্যামের ঝামেলাটা কোথায়। সাউল বলে কয়েক বছর আগের ঘটনা। ওই ছেলেটা 16 বছরের একটি মেয়ের সাথে সম্পর্কের বিষয়ে এএসআই থমাস একটি পক্সো কেস ফাইল করেছিল। অবশ্য ওই সময় ছেলে এবং মেয়ের ফ্যামিলি তাদের সম্মান রক্ষার্থে থমাসকে অনুরোধ করছিল থমাস যেন কেস ফাইল না করে, কিন্তু কেসটি চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতে চলে যাওয়ায় থমাসের আর তখন কিছু করার ছিল না। সব শুনে এসপি বলে ওর উপর যত রকম চার্জ লাগানো যায় লাগাও, ও যেন কোনোভাবে বের হতে না পারে। তবে তখনই একজন এসআই এসে জানায় স্যার একটা সমস্যা হয়ে গেছে। সাহুলও জানার পর সাথে সাথে গীতাকে কল করে এবং বলে আমি যা বলছি শান্ত হয়ে শোনো, তুমি যে কোনো কিছু বলে হরিকে দ্রুত বাড়িতে ডাকো আর ওকে শান্তভাবে হ্যান্ডেল করো, আমিও আসছি। সাহুলের কথা মতো গীতাও তাই করে। এজন্য হরি চলে যাচ্ছিল। তবে হরি যখন চলে যাচ্ছিল হরি লক্ষ্য করে ওই এএসআই থমাস এসপি অফিসেই ঢুকছে। থমাসকে দেখে হরির একটু সন্দেহ হচ্ছিল, এজন্য হরি বাড়িতে না গিয়ে থমাসকে ফলো করে। অন্যদিকে যে শ্যামকে অ্যারেস্ট করা হয়েছে ওই শ্যামের ল্যাপটপ চেক করে এএসআই থমাসের মেয়ের কিছু নিউড ভিডিও পাওয়া যায়। আর থমাসে সেটা দেখা মাত্রই শ্যামকে মারতে যাচ্ছিল। তখনই হরি এসে পড়ে, সবাই মিলে থমাসকে থামানোর চেষ্টা করে। আর হরিকে দেখেই ওই এসআই ল্যাপটপটি লুকানোর চেষ্টা করছিল। আবার শ্যাম উচ্চস্বরে বলছে ওই ভিডিও শুধু এখানেই না, আমার কাছে ওই ভিডিওর অনেক কপি আছে, তোমার মেয়ের নিউড ভিডিও আমি অনলাইনে আপলোড করে সারা দুনিয়াকে দেখাবো। আর শ্যামের মুখে এসব শোনার পর হরি ওই ল্যাপটপ চেক করতে চাচ্ছিল, কিন্তু এসআই কিছুতেই হরিকে ওই ল্যাপটপ চেক করতে দিতে চাচ্ছে না। তারপরও হরি জোরপূর্বক ওই ল্যাপটপটি নিয়ে নেয়। আর ল্যাপটপটি ওপেন করতে প্রথম যে ভিডিওটি সামনে আসে সেটা হরির মেয়ে নীলার ভিডিও। আর চোখের সামনে মেয়ের এমন ভিডিও দেখে হরি কিছুতেই সহ্য করতে পারছিল না। মূলত হরি যেন এই বিষয়টা জানতে না পারে, এজন্যই সাউরা প্ল্যান করে হরিকে এখান থেকে সরিয়ে নিয়ে যাচ্ছিল। কিন্তু যে ভয়টা তারা পেয়েছিল সেটাই হলো, হরি এমনিতেও রকচাটা স্বভাবের লোক, তারপরে মেয়ের এমন ভিডিও দেখে হরি নিজেকে সামলাতে না পারে ওই ল্যাপটপ দিয়ে শ্যামের মাথায় আঘাত করে শ্যামকে অন দি স্পটই মেরে ফেলে। অন্যদিকে সাহুলের থেকে সব কিছু জানার পর গীতা বাড়িতে মেয়ের কাছে এসেছে। নীলা কাঁদতে কাঁদতে মাকে শুধু বলছে মা আমি এমনটা করতে চাইনি, ও আমার সাথে চিট করেছে। তবে নীলা এখন তার বাবাকে ভয় পাচ্ছে, কিন্তু গীতা বোঝায় তোমার বাবাই তো, তোমার বাবাকে সব খুলে বললে সবই বুঝতে পারবে, তুমি একদমই ভয় পেও না। এর মধ্যেই হরি এসে পড়ে। হরির রাগে ক্ষোভে দৌড়ে নীলার রুমের দিকে যাচ্ছিল। গীতাও হরিকে বাধা দেওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু কে শুনে কার কথা। নীলাও ভয়ে ভিতর থেকে তার রুমটি লক করে রেখেছে। গীতা হরিকে বোঝানোর চেষ্টা করে দেখো ও এমনিতেই ডিপ্রেস, ও ইচ্ছা করে এমনটা করেনি, ওকে ফাঁসানো হয়েছে। কিন্তু হরির কথা আমি নিজ চোখে ভিডিও দেখেছি, ও নিজ ইচ্ছাতে ওই ছেলের সাথে সব কিছু করেছে। তারপরও গীতা বোঝানোর চেষ্টা করে ও তো আমাদেরই মেয়ে, ওর যদি কিছু হয়ে যায়। হরির কথা আর কি হবে,
বাকি বা আছে কি? ওকে আমরা কত ভালোবাসা দিয়ে কত কষ্ট করে বড় করেছি, আরও আমাদের সাথে এমনটা করলো। এমন দিন দেখার আগে তো মরে যাওয়া ভালো ছিল। হরি গীতার কোনো কথা না শুনেই লাথি মেরে মেরে নীলার দরজা ভেঙে ফেলে। আর দরজা ভেঙে ভিতরে ঢুকেই দেখে নীলা আত্মহত্যা করেছে। আর নীলাকে ঝুলন্ত অবস্থায় দেখা মাত্রই হরি বেহুশ হয়ে যায়। এই ছিল মূলত হরির মেয়ে নীলার মৃত্যুর রহস্য। সিন প্রেজেন্টে ওই রাতে ঘটনার পর হরিকে হসপিটাল আনা হয়েছে। সাওলা ডক্টরের সাথে কথা বলে। এদিকে চন্দ্রাপ্পার মঞ্জুর মৃত্যুর জন্য হরিকে দায়ী করছে। এই জন্য হরিকে শাস্তি দিতে সে আইনি লড়াইও লড়তে প্রস্তুত। আবার মঞ্জুর বডি দেখে, হরির মানসিক সমস্যা দেখে পুলিশ ডিপার্টমেন্টও হরির মেডিকেল চেক আপ করাতে চাচ্ছে। কারণ নিয়ম অনুযায়ী একজন সাইকিয়াট্রিক পেশেন্ট কখনই সার্ভিসে থাকতে পারবে না। এই বিষয়ে ডক্টর বলে হরির তেমন কোনো সাইকিয়াট্রিক প্রবলেম নেই। এমনিতেই মেয়ের মৃত্যুর জন্য ও নিজেকে রেসপন্সিবল ভাবে। তারপর আবার ওর মেয়ের মতো সিমিলার অন্য কোনো ঘটনা দেখায় ওর মধ্যে সেই বিষয়টা কাজ করছিল। এজন্যই হরি অসুস্থ হয়ে গিয়েছিল। তবে আমি ওর সাথে আজকে কথা বলেছি, ও এখন সম্পূর্ণ নর্মাল। ডক্টর আরও জানায় যে 3টি চেন পাওয়া গেছে, তার মধ্যে নীলার চেনটি দেখে হরি চিনতে পেরেছে। আর হরি এখন স্পষ্টই বুঝতে পারছে তার মেয়ের চেনটি চুরি হয়নি, তার মেয়েকেও একই রকমভাবে অ্যাবিউজ করা হয়েছিল। আর এজন্যই ও এখন এই কেসের সাথে ইমোশনাল কানেক্টেড হয়ে গেছে। আর এটা হওয়াটাই স্বাভাবিক, কারণ ও তো শুধু একজন পুলিশ অফিসারই না, একজন বাবাও। সাউলও লক্ষ্য করে হরিও পুরোপুরি নর্মাল। তবে গত রাতের ঘটনাকে কেন্দ্র করে গীতা নিজেকে আর সেফ মনে করছে না। গীতার কথা, আমার নিজের জীবনের কথা বাদই দিলাম, আমার মেয়েরও তো একটা জীবন আছে, ওকেও তো বাঁচতে হবে। অবশ্য হরি গীতাকে বোঝাতে যেতেই গীতা সোজা বলে দেয়, আমি তোমার দিকে তাকাতে পারি না। তোমার দিকে তাকালেই আমি শুধু আমার মেয়ের খুনিকে দেখতে পাই। আমি তোমাকে কোনো দিনও ক্ষমা করতে পারবো না। এরপরই গীতা তার মেয়ে মিন্নুকে নিয়ে তার বাবার বাড়িতে চলে যায়। মেয়ের মৃত্যুর জন্য হরিও নিজেকে দায়ী করছে। আর সেই গিল্ট নিয়েই সে প্রতিনিয়ত নীলার সাথে কাটানো সেই সুন্দর মুহূর্তগুলো ভাবছে। এরপর হরি থমাসের সাথে দেখা করতে থমাসের বাড়িতে যায়। এখানে তাদের কথা আমরা এটাও জানতে পারি, ওই দিন হরি শ্যামকে মারলেও থমাস সেদিন ওই খুনের দায় স্বীকার করেছিল। আর আজই থমাস মুক্তি পেয়েছে, এজন্যই হরি থমাসের সাথে দেখা করতে এসেছে। হরি তখনও থমাসকে ধন্যবাদ জানাচ্ছে, কিন্তু থমাস বলে, স্যার ওই দিন যদি আপনি ওকে নাও মারতেন, আমি মারতাম। আর তাদের কথার মধ্যেই থমাসের ওয়াইফ গ্রেসি এসে তাদের সব কথা শুনে ফেলে। কারণ গ্রেস এতদিন জানতো থমাসই খুনটি করেছিল। তবে হরির থমাসের সাথে দেখা করাটা সাউল ভালোভাবে নিচ্ছে না। সাউলের কথা তুমি কি প্রমাণ করতে চাচ্ছ? ও তো নিজে সেদিন ব্লেম স্বীকার করেছিল। আর এখানে তাদের কথায় আমরা এটাও বুঝতে পারি, ওই দিন যদি থমাস নিজের উপর দায় স্বীকার করে না নিত, তাহলে সাহুল, হরি, এসপি এবং ওখানে যে অফিসাররা ছিল 5 থেকে 8 জনের চাকরি চলে যেতে পারত। এজন্যই মূলত ওই দিনের ঘটনা তারা গোপন রেখেছে। আবার চন্দ্রাপ্পান ও হরিকে দায়ী করে ডিজিপির কাছে একটি পিটিশন দাখিল করেছে। সাহুলের স্ত্রীও হরিকে বোঝাচ্ছিল, গীতার সাথে আমার কথা হয়েছে, গীতাকে একটু সময় দাও, সব কিছু ঠিক হয়ে যাবে। অন্যদিকে ওই রাতেই থমাসদের বাড়িতে 3টি ছেলে এবং 2টি মেয়ে আসে। তারা বলে থমাসের মেয়ে এলসার সাথে তারা পড়াশোনা করেছিল, কিন্তু এলসা যখন মারা গিয়েছিল তখন তারা শহরের বাইরে থাকাতে আসতে পারেনি। এই জন্য আজ তারা থমাস আর গ্রেসের সাথে দেখা করতে এসেছে। ওরা থমাসকে জানায়, আমরা এলসার সাথে 12 গ্রেড পর্যন্ত পড়াশোনা করেছি। ওদের 5 জনের নাম হচ্ছে সেলিন, সাত্যা, ক্রিস্টি, আন্না আর হচ্ছে লান্স। ওরা জানায় ওরা সবাই বেঙ্গালুরুতে থাকে, সেমিস্টার ফাইনাল চলছিল, এই জন্য তারা আসতে পারেনি। তবে ওদের আশায় গ্রেস সবার জন্য শরবত বানাতে কিচেনে চলে যায়। আর মেয়ে দুটো গ্রেসের সাথে গিয়ে গ্রেসকে হেল্প করছিল। এরপর ওরা দুজনই সবার জন্য শরবত নিয়ে আসে। তবে ওদের সাথে কথা বলে ওরা যে ইনফরমেশন দিচ্ছিল তাতে থমাসের একটু সন্দেহ হচ্ছিল। এজন্য থমাস একটু চালাকি করে বলছিল, এলসা মারা যাওয়ার পর এলসার একজন টিচার মাঝে মাঝে আমাদের সাথে দেখা করতে আসতো, লেডি টিচার ছিল, কি যেন নামটা তার। তখনই আন্না একটু চিন্তাভাবনা করে বলে, তার নাম শ্রীদেবী। আর আন্নার মুখে শ্রীদেবী নামটা শোনা মাত্রই থমাস একদমই ক্লিয়ার হয়ে যায়। এই জন্য থমাস এলসার সাথে তার টিচারদের যে ফটোটি ছিল সেই ফটোটি এনে ওদেরকে দেখিয়ে জানতে চায়, এর মধ্যে শ্রীদেবীকে দেখাও। কিন্তু ওরা কেউই দেখাতে পারছিল না, কারণ ওরা তো এলসার সাথে পড়েইনি। থমাসও বিষয়টা বুঝতে পেরে জানতে চায়, তোমরা কারা আর কেন এসেছ। তখনই ওরা শ্যামের ফটোটি দেখায় এবং বলে, তোমার মেয়েকে রেপ করার দায় ওকে খুন করেছিল তাই না? তবে শোনো, তোমার মেয়েকে শুধু ও একা রেপ করেনি, আমি করেছিলাম, ও করেছিল, আমরা 3 জনই রেপ করেছিলাম। এমনকি ওরা এলসার সেই ভিডিওটিও দেখায়। আর এরপরই দেখা যায় ওরা যে শরবত তৈরি করে এনেছিল ওই শরবতের মধ্যে পয়জন ছিল। আর সেই পয়জন খাওয়ার কারণে থমাস এবং গ্রেসের নাক দিয়ে ব্লাড আসতে শুরু করেছে। আস্তে আস্তে থমাস আর গ্রেস মাটিতে লুটিয়ে পড়ে। তুমি যাকে খুন করেছ সে আমার ভালোবাসা ছিল। গ্রেসও তখন বলে ওঠে, তোমরা আমাদের সাথে কেন এটা করলে? উনি তো ওকে মারেনি, ওকে তো হরিশঙ্কর স্যার মেরেছে। আর এটা শোনা মাত্রই ওরা সবাই চমকে ওঠে, কারণ ওরা এতদিন ভেবেছিল থমাসই শ্যামকে খুন করেছে।
তবে থমাসের ফোন থেকে হরিশঙ্করের নম্বর এবং হরিশঙ্করের ফটোটিও পাওয়া যায়। ওরা হরির একটি ফটো তুলে নেয়, তার মানে ওদের নেক্সট টার্গেট হরি। থমাস আর গ্রেস মারা যাওয়ার পর ওরা ভিতরে থাকা সকল প্রমাণ মিটিয়ে এখান থেকে চলে যায়। সিন চলে যায় পরবর্তী দিন। থমাস এবং গ্রেসের মৃত্যুর খবর পেয়ে পুলিশে এসেছে। ফরেন্সিক টিমের সদস্যরা ঘরে থাকা সকল এভিডেন্সগুলো কালেক্ট করছিল। তার মধ্যে হরির টিচারদেরই ফটোটিও দেখতে পায়। আর ফটোটি যেখান থেকে নেওয়া হয়েছিল দেখেই বোঝা যাচ্ছে বহু বছর যাবত এই ফটোটি সেখান থেকে সরানো হয়নি। আর ফ্লোরের মধ্যে পয়জনের শিশিটিও পাওয়া যায়। হরি কিচেনে গিয়েও দেখে কিচেনে একটি ট্রের মধ্যে 5টি গ্লাস ওয়াশ করে উল্টে রাখা হচ্ছে। আবার ডাস্টবিনের মধ্যে লেবুর খোসাগুলো পড়ে আছে। এরপর হরি ঘরের ভিতরে বাইরে ঘরের ছাদের উপর সব জায়গায় লক্ষ্য করে। এদিকে সাহুলকে দেখা যায় এসপিকে ফোনে জানাচ্ছে ঘরের মধ্যে কোনো স্ট্রাগলের সাইন পাওয়া যায়নি। আর যা কিছু দেখা যাচ্ছে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটা আত্মহনন কেস। কিন্তু হরির কথা, আমি যখন কাল এসেছিলাম আমি দেখলাম ও ওয়ার্কারদের সাথে কাজ করছে, একদমই নর্মাল ছিল। আবার হরির সন্দেহ ওরা যদি ওদের মেয়ের জন্য আত্মহনন করে থাকে তাহলে ওদের পাশে হয় ওদের মেয়ের ফটো না হলে ওদের পরিবারের ফটো পাওয়া যাওয়ার কথা। সেখানে টিচারদের ফটো কেন পাওয়া যাবে, তাও যেটা বহু বছর যাবৎ এক জায়গায় পড়েছিল। এই ফটোটি যেহেতু তাদের পাশে পাওয়া গেছে তার মানে গতরাতে কাউকে তারা এই ফটোটি দেখিয়েছে। তাহলে টেবিলে বা আশেপাশে কোথাও পানির বোতল থাকার কথা ছিল, সেটা ওখানে নেই। হরি সাহুলকে বলে তারা যে গ্লাসে পয়জন খেয়েছে কিচেনেও একটি ট্রের মধ্যে সেম 5টি গ্লাস ওয়াশ করে ডাউন করে রাখা হচ্ছে। গ্লাসগুলো এখনও ভেজা, তার মানে গতরাতে এখানে কেউ এসেছিল, তারাই পয়জন মিক্স করেছে। আর গ্লাসে যাতে তাদের ফিঙ্গারপ্রিন্ট না পাওয়া যায় তারাই হয়তো বা ওই গ্লাসগুলো ওয়াশ করে রেখে গেছে। সাউলের কথা এমনটা হতে পারে যে তাদের বাসায় গেস্ট এসেছিল আর থমাসের ওয়াইফ গ্রেসি ওই গ্লাসগুলো ওয়াশ করেছে, কারণ পুরো বাড়ি তো ভিতর থেকে লক করা। কিন্তু হরি বলে পুরো বাড়ির মধ্যে শুধুমাত্র সিঁড়িতে শুকনো আমের পাতা পড়ে আছে, তার মানে পয়জন মিক্স করে ওদেরকে খাওয়ানোর পর ওদের মধ্যে কেউ একজন দরজা জানালা ভিতর থেকে লক করে উপরের টালি সরিয়ে সেখান দিয়ে বের হয়ে এসেছে। আর ছাদের যেখান থেকে টালি সরানো হয়েছে সেই জায়গাটা একদমই পরিষ্কার। আবার ওদের রান্নাঘরের ডাস্টবিনের মধ্যে 8টি লেবুর খোসা পড়ে আছে। যদি ওরা নিজেরাই পয়জন মিক্স করত তাহলে ওদের একটি লেবুই যথেষ্ট ছিল, 8টি লেবু কেন লাগবে? এর মধ্যে একজন ফরেন্সিক সদস্য এসে জানায় টেবিলে যে 2টি গ্লাস পাওয়া গেছে, একটি গ্লাসে থমাসের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে আর অন্য গ্লাসে গ্রেসের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। আর এটা দ্বারা স্পষ্ট প্রমাণ হয়ে যাচ্ছে গতকাল এখানে অন্য কোনো ব্যক্তি ছিল যে পয়জন মিক্স করেছে। হরির কথা, গ্রেস যদি শরবতে পয়জন মিক্স করত তাহলে ওই গ্লাসে গ্রেস এবং থমাস দুজনের ফিঙ্গারপ্রিন্ট পাওয়ার কথা। আবার যদি থমাস মিক্স করত তাহলে ওই গ্লাসের মধ্যে থমাস এবং গ্রেস দুজনের ফিঙ্গারপ্রিন্ট পাওয়ার কথা। যেহেতু প্রত্যেকটি গ্লাসে তাদের সিঙ্গেল ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে তার মানে এই ঘরে অন্য কেউ ছিল যারা শরবতগুলো তাদেরকে সার্ভ করেছিল। এরপর হরি চলে যাওয়া মাত্রই সাহুল ওই সব জায়গাগুলো চেক করে দেখে হরি যেমনটা বলেছে সবই মিলে যাচ্ছে। আবার হরি এখান থেকে বের হই প্রবীণকে কল করে যে মেয়েটি ওই 3টি চেন বন্ধক রেখেছিল ওই মেয়েটির খোঁজ দিতে বলে। আবার হরি এখন জানতে পেরেছে নীলাকেও সেমভাবে অ্যাবিউজ করা হয়েছিল। এজন্য হরি নীলার বন্ধুদের সাথে দেখা করে এবং তাদের কাছে জানতে চায় নীলার কোনো বয়ফ্রেন্ড ছিল কিনা, তবে তারা কেউই সেটা বলতে পারছে না। আবার শ্যামের ফটো দেখালে তারা শ্যামকেও চিনতে পারছে না। তবে হরি শুধু জানতে চায় নীলার কাছে ডুপ্লিকেট চেন ছিল, এই ব্যাপারে তোমরা কিছু জানো? তখনই একজন জানায় স্যার, নীলা যখন বলেছিল ওর চেনটি হারিয়ে গেছে আমি নীলার জন্য ডুপ্লিকেট চেন বানিয়ে দিয়েছিলাম। এরপর হরি জোসেফের মেয়ে অ্যাঞ্জেলের সাথে দেখা করে এবং জানতে চায় তোমার চেনটি কিভাবে হারিয়েছিল সেটা বলো। এঞ্জেল বলে আমি তো সেদিনও বললাম বাইকে থাকা এক লোক ছিনতাই করে নিয়ে গিয়েছিল। কিন্তু হরি বলে দেখো এঞ্জেল, আমার কাছে মিথ্যা বলে কোনো লাভ নেই, আমার কাছে আরও 2টি মেয়ের চেন আছে, ওই মেয়েদের সাথেও কী হয়েছিল আমি জানি, তাই সত্যিটা বলো। এরপর এঞ্জেল বলে আমি আপনাকে সবই বলছি, কিন্তু দয়া করে আপনি কাউকে কিছু বলবেন না। আমার একটি ছেলের সাথে সম্পর্ক ছিল, ও আমাকে ড্রাগস দিয়ে আমাকে চিট করেছিল। হরি তখন শ্যামের ফটো দেখে জানতে চায় এই ছেলে ছিল। অ্যাঞ্জেল বলে না, এ ছিল না, ও তামিলিয়ান ছিল। আবার ওর সম্পর্কে অ্যাঞ্জেলকে ও যে ডিটেলস দিয়েছিল সবই ফেক ছিল, এজন্য অ্যাঞ্জেল তার সম্পর্কে কোনো তথ্য দিতে পারছে না। হরি জানতে চায় তাহলে তুমি কি ওকে চেনটি দিয়েছিলে? অ্যাঞ্জেল বলে না স্যার, আমার যখন সেন্স ফিরে আসে তখন আমি দেখতে পাই আমার গলার চেনটি নেই। অ্যাঞ্জেলের থেকে আরও জানা যায় ওরা 3 জন ছিল। এদিকে যে মেয়েটি ওই 3টি চেন বন্ধক রেখেছিল সেই মেয়েটিও ফিরে এসেছে। এজন্য হরিরা ওই মেয়েটির সাথে দেখা করে, তবে মেয়েটি শ্যামকেও চিনতে পারছে না। আর ওই 3টি চেন দেখালে মেয়েটি জানায়, আর ওই চেন 3টি দেখালে মেয়েটি জানায় সেই চেন 3টি পেয়েছিল। মূলত এই মেয়েটি একটি ক্লোথিং স্টোরে জব করে। ওই মেয়েটি একদিন ট্রায়াল রুম থেকে কাপড় সরাতে গিয়ে দেখছিল একটি জিন্সের প্যান্টের মধ্যে পিরিয়ডের রক্ত লেগে আছে, আর ওই জিন্সের পকেটে একটি ব্যাগের মধ্যে এই চেন 3টি সে পেয়েছিল। আর এই ঘটনার পরদিনই সে গোয়াতে ঘুরতে গিয়েছিল, এই জন্য ডেটটাও তার স্পষ্টই মনে আছে। এরপর ওই ক্লোদিং স্টোরের ওই ডেটের সিসিটিভি চেক করলে সেই মেয়েটিকে দেখা যায়।
আর সিসিটিভিতে স্পষ্ট দেখা যাচ্ছে আন্না ওই জিন্স প্যান্ট পরে ট্রায়াল রুমে গিয়ে অন্য একটি শর্টস পরে বেরিয়ে এসেছিল। তবে আন্না যখন বিল দিচ্ছিল তখন এখানেরই একজন সেলস ম্যানেজার ওই মেয়েটির সাথে কথা বলছিল। এরপরে সেলস ম্যানেজার জানায়, আমি যখন বেঙ্গালুরু ছিলাম তখন শারজাপুরের বাইক বুইস্কি পাবে আমি মাঝে মধ্যে এই মেয়েটিকে দেখেছি। আমরা একসাথে পার্টিও করেছিলাম। তবে সেদিন ওর সাথে দেখা হলো কেন যেন আমাকে না চেনার ভান করে চলে গিয়েছিল। আর হরি এখন বুঝতে পেরেছে এরা এখানে নয়, বেঙ্গালুরুর। তবে হরি যখন লিফটে নামছিল তখনই এদের মধ্যে দুজনকে দেখা যায় একই লিফটে নামছে। তারা হরিকে দেখে বুঝতে পারছে আন্নার বিষয় হয়তোবা হরি জেনে গেছে। এই জন্য তারা বেঙ্গালুরুতে ফিরে যাওয়ার প্ল্যান করছে, কারণ এখানে থাকলে যে কোনো মুহূর্তে তারা ধরা পড়ে যেতে পারে। কিন্তু সেলিন কিছুতেই এখান থেকে যেতে চাচ্ছে না। সেলিনের কথা, শ্যাম তো আমার বয়ফ্রেন্ড ছিল, ওকে তো আমি হারিয়েছি। কিন্তু অন্যরা তখন বোঝায় ও যেহেতু আন্নাকে একবার আইডেন্টিফাই করে ফেলেছে, ও যে কোনোভাবে আমাদেরকে ধরে ফেলবে, তাই আপাতত আমাদেরকে আত্মগোপনে থাকতে হবে। তবে তারা এটাও কথা দেয় ওই পুলিশ অফিসারকে আমরা নিজ হাতে মারব। এরপর তারা বেঙ্গালুরু চলে যায়। এদিকে চন্দ্রাপান হরির পিছে পড়ে আছে। চন্দ্রাপান এখন রোড মার্চও করতে চাচ্ছে। তবে সাহুল এসপিকে বলছিল, স্যার পলিটিক্যাল সেক্রেটারি আমার বন্ধু, আপনি যদি বলেন হরির বিষয়ে আমি তার সাথে কথা বলতে পারি। তবে তার আগে এসপি হরির সাথে কথা বলে। এসপি হরির কাছে জানতে চায়, থমাসের মৃত্যুর বিষয়ে তুমি কি পেয়েছ? হরি বলে, স্যার থমাসের মৃত্যুটা একটা বদলা নেওয়া হয়েছে। আমি যতটুকু পেয়েছি থমাসের কোনো শত্রু ছিল না। আবার থমাস যেদিন জেল থেকে মুক্তি পেল ওই রাতেই তার খুনটি হয়েছে। এটা ওয়েল প্ল্যান্ড মার্ডার। আর আমার ধারণা ও যে শ্যামকে খুন করেছিল সেই শ্যামের বন্ধুরা এটা করেছে। কিন্তু এসপির কথা, ওর পরিবার কেউ তো করতে পারে। হরির ধারণা যদি পরিবারে কেউ করত তাহলে তাদের ভিতর আরও বেশি ইমোশন কাজ করার কথা ছিল। তারা আরও বেশি ইমোশনালি হয়ে আরও জঘন্যভাবে খুন করত। হরি বলে, শ্যামের এখানে কোনো বন্ধু নেই। কিছুদিন আগে ও ব্যাঙ্গালোর থেকে এখানে এসেছিল। আর ওর ল্যাপটপের মধ্যে যে সকল মেয়ের রেপের ভিডিও পাওয়া গিয়েছিল তাদের মধ্যে একমাত্র এঞ্জেল এখনও জীবিত। আমি তার সাথে কথা বলেছি। কানাডাকার যে সিআইকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল অ্যাঞ্জেল সেই সিআই জোসেফেরই মেয়ে। আর অ্যাঞ্জেলকে শ্যাম অ্যাবুজ করেনি, অন্য 3 জন করেছিল। হরির ধারণা এটা কোনো গ্যাংয়ের কাজ, আর এজন্যই শ্যামের ল্যাপটপে অ্যাঞ্জেলের ভিডিওটি পাওয়া গিয়েছিল। আবার হরি হাসিনার পাওয়া ওই 3টি চেনের কথাও বলে এবং আন্নার ফটোটিও দেখায় যে বেঙ্গালুরু থেকে আসা এই মেয়েটির থেকেও চেন 3টি হারিয়েছিল। এই জন্য হরি বলে, স্যার আমার ধারণা এটি বেঙ্গালুরু বেস কোনো গ্যাং, আর থমাসের মতো সিআই জোসেফকে হয়তোবা খুনি করা হয়েছে। আর এজন্যই হরি বেঙ্গালুরু গিয়ে তদন্ত করতে চায়। আর হরির থেকে সব কিছু শোনার পর এসপি হরিকে বাইরে পাঠিয়ে সাহুলকে বলে যে আমি সর্বোচ্চ 1 সপ্তাহ পর্যন্ত ওকে প্রোটেক্ট করতে পারবো। তুমি পলিটিক্যাল সেক্রেটারির সাথে কথা বলো। তার মানে হরি বেঙ্গালুরুতে তদন্ত করতে যাচ্ছে। আর এসপির থেকে পারমিশন পাওয়া মাত্রই হরি একটি টিম রেডি করে বেঙ্গালুরুতে চলে যায়। অন্যদিকে ওই 5 জনকে দেখা যায় স্কুল এবং কলেজ পড়ুয়া মেয়েদেরকে পটিয়ে তাদের আড্ডা এনে ড্রাগস দিয়ে তাদেরকে রেপ করে ভিডিও তৈরি করছে। আবার এরাই বিভিন্ন জায়গায় ড্রাগস সাপ্লাই দিয়ে বেড়ায়। তারাও অনায়াসেই তাদের কাজ করে যাচ্ছে। আর হরিরা বেঙ্গালুরুতে এসে এখানে লোকাল পুলিশের হেল্প নিয়ে ওদেরকে খুঁজতে শুরু করেছে। তবে এর মধ্যে হরি সিআই জোসেফের কেসটিও তদন্ত করতে শুরু করেছে। জোসেফ মৃত্যুর পূর্বে যে নোটটি লিখে গিয়েছিল সেখানে জোসেফের হ্যান্ডরাইটিং দেখেও হরির একটু সন্দেহ হচ্ছে। তার মতো একজন লোক উপরে ইউনিফর্ম নিচে আন্ডারগার্মেন্টস এমন অবস্থায় মারা যাবে, এটা নিশ্চয়ই সন্দেহের সৃষ্টি করে। এর মধ্যে তাদের টিমে আসা কনস্টেবল হেনা কল করে জানায় ক্লোদিং স্টোরের সেলসম্যান যে বারের কথা বলেছিল সেই বারে আন্নাকে দেখা গেছে। আর কল পাওয়া মাত্রই হরিরা ওই বারে চলে যায়। হেনা তখনও আন্নার কারের পাশে অপেক্ষা করছিল। হেনা জানায় ও বারের মধ্যেই আছে। তবে হরি জানে যে কোনো সময় পালিয়েও যেতে পারে। এজন্য হরির হাতের যে স্মার্ট ওয়াচটি ছিল আন্নার কারের মধ্যে ফিট করে রাখা হয়। আর এরপর পুরো বার খুঁজতে খুঁজতে আন্নাকে পেয়েও যায়। তবে হেনা আন্নার আশপাশ দিয়ে ঘুরঘুর করায় আন্না সন্দেহ করে বসে। আর হেনার হাত থেকে বাঁচতে আন্না হেনাকে ধাক্কা দিয়ে ফেলে সেখান থেকে কার নিয়ে পালিয়ে যায়। তবে হরি যেহেতু তার স্মার্ট ওয়াচটি ওই কারে লাগিয়ে রেখেছিল তাই ওই স্মার্ট ওয়াচের লোকেশন দেখে দেখে তার আন্নাকে ফলো করতে থাকে। আবার হরিকে দেখার পর আন্না সেখান থেকে বের হয়ে অন্যদিকে কল করে জানিয়ে দেয় যে হরি তাদের পিছু করতে করতে এখানে এসে গেছে। আন্না এখন কি করবে সেটাও সে বুঝতে পারছে না। তবে অন্যরা আন্নাকে বুদ্ধি দেয়, তুমি যে কোনো মূল্যে আমাদের আড্ডায় চলে আসো, তারপর দেখা যাবে। এর মধ্যে হরিরাও কার নিয়ে আন্নার পাশেই চলে আসে। আন্নাও হরিদের হাত থেকে বাঁচার জন্য চালাকি করে রাস্তার উল্টো দিকে ড্রাইভ করতে শুরু করে। আর তখন একটি চলন্ত ট্রাকের ধাক্কায় আন্নার কারটি উল্টে যায় আর আন্নার অন দি স্পট মৃত্যু হয়। সিন চলে যায় পরবর্তী দিন। আন্নার বডিটি পোস্টমর্টমের জন্য গভর্নমেন্ট হসপিটালে আনা হয়েছে। তবে হরি ডক্টরকে তার নম্বর দিয়ে বাইরে অপেক্ষা করছিল। আর আন্নার মৃত্যুর খবর পেয়ে বাকি 4 জনও আন্নাকে দেখতে এসেছে। আর এরপর ওই ডক্টর মর্গে এসেই ওদেরকে দেখে ফেলে। আর ওদের দেখে সন্দেহ হয় ডক্টর সাথে সাথে হরিকে কল করে। তবে হরিকে কিছু বলার আগেই
ওরা ডক্টরের ফোনটি ভেঙে ফেলে। হরি ওইদিকে বুঝতে পারছে ভিতরে কিছু একটা ঘটছে। এই জন্য দ্রুত মর্গে আসা মাত্রই ওদের চারজনকে দেখতে পায়। এরপর মর্গের মধ্যে হরি এবং এই চারজনের মধ্যে একটি তুমুল ফাইট হয়। ওরা যেহেতু সংখ্যায় বেশি ছিল আর মর্গের মধ্যে পোস্টমর্টম করতে বিভিন্ন ছুরি কেচি এগুলো রাখা ছিল, ওরা সেগুলো ব্যবহার করে ডক্টর এবং হরিকে ইচ্ছামতো কুপিয়ে সেখান থেকে পালিয়ে যায়। প্রথমে শ্যামের মৃত্যু হলো, এখন আন্নার মৃত্যু হয়েছে। আর বাকি যে চারজন আছে তারাও এখন আইডেন্টিফাই হয়ে গেছে। তবে ওরা এখন প্ল্যান করছে এই কেসের সাথে যুক্ত সবাইকে মেরে ফেলবে। এদিকে হরির আঘাতের পরিমাণটা কম, আর যেটাও পেয়েছে খুব গুরুতর না। তবে ডক্টর কণিকা হরিকে ডেকে জানায় ওই দুটি মেয়েকে সে দেখেছে। কণিকা বলে স্কুলের বাচ্চাদের কাছে ড্রাগস বিক্রির অপরাধে পুলিশ ওদেরকে অ্যারেস্ট করেছিল, আর ডি অ্যাডিকশন সেন্টার থেকে ওদেরকে এখানে ট্রিটমেন্টের জন্য আনা হয়েছিল। ওরা এতটাই ভায়োলেন্ট ছিল, ট্রিটমেন্টের সময় ওদেরকে কন্ট্রোল করা সম্ভব ছিল না। এরপর জেল থেকে তথ্য নিয়ে জানা যায় যে মেয়েটি মারা গেছে তার নাম আন্না। তবে আন্নার সাথে আরও দুজন ছিল, একজনের নাম সেলিন, অন্যজন শ্যাম। যে সিআই জোসেফ আত্মহন করে মারা গিয়েছিল ওই সিআই জোসেফই ওদের কাছে কোকেন পেয়ে ওদেরকে অ্যারেস্ট করেছিল। তবে ওদের অ্যারেস্ট করা সেই সিআই জোসেফ তো মারাই গেছে, কিন্তু সিআই জোসেফের সাথে ওই দিন মূর্তি নামে একজন কনস্টেবলও ছিল। এই জন্য হরিরা কনস্টেবল মূর্তির কাছে যায় এবং মূর্তিকে ওই তিনজনের ফটো দেখালে মূর্তি ওই রাতের আসল ঘটনা খুলে বলে। সিন চলে যায় সেই রাতে। ওই রাতে একটি বাস থেকে পুলিশকে কল করে জানানো হয় তাদের বাসের মধ্যে তিনজন ব্যক্তির কাছে ড্রাগ আছে। তারা ওই তিন ব্যক্তিকে বাসের মধ্যে আটকে রেখেছে। আর এই তথ্য পাওয়ার পর সিআই জোসেফ তার টিম নিয়ে সেখানে চলে যায়। আর এই বাসের মধ্যেই শ্যাম, সেলিন এবং আন্না ছিল। জোসেফ শ্যামের ব্যাগ চেক করে বিপুল পরিমাণ কোকেন পেয়ে ওদের তিনজনকে অ্যারেস্ট করে। তবে ওদেরকে যখন থানার দিকে নিয়ে যাচ্ছিল তখন ওরা খেয়াল করে ওদের থেকে যে ড্রাগস উদ্ধার করেছে জোসেফ সেই ড্রাগসই নিচ্ছে। আর এটা দেখে শ্যাম জোসেফকে অফার করে, স্যার আপনি কত টাকা চান, আমরা দিতে প্রস্তুত। তবে জোসেফ বলে আমার টাকার প্রয়োজন নেই, আমার তো অন্য কিছু দরকার। মূলত জোসেফ আন্নাকে চাচ্ছে, কিন্তু ওরা কিছুতেই রাজি হচ্ছে না। একসময় জোসেফ আন্নার শরীরে হাত দেওয়ার চেষ্টা করলে তাদের মধ্যে স্ট্রাগল শুরু হয়, আর আন্নাও জোসেফের মুখে থুতু মেরে বসে। আর এর আগেই জোসেফ তাদেরকে থানায় না নিয়ে একটি নির্জন স্থানে নিয়ে যায় এবং শ্যামকে গাড়ির মধ্যে আটকে রেখে আন্না এবং সেলিনকে ঝোপের মধ্যে নিয়ে জোসেফ ওই রাতে দুজনকেই ধর্ষণ করেছিল। আর এই সকল তথ্য জানার পর হরি ফিরে এসে এসপিকে জানায় ওই রাতে ওই বাসে যা কিছু হয়েছিল সেই বদলা নিতেই সিআই জোসেফের মেয়েকে অ্যাবিউজ করে জোসেফকে সেই ভিডিও পাঠিয়ে ব্ল্যাকমেইল করে আত্মহরণ করতে বাধ্য করেছিল। আর এএসআই থমাসের বেলাতেও এমনটাই হয়েছে। সিআই জোসেফ এবং এএসআই থমাসের সাথে যেটা করা হয়েছে সেগুলো না হয় ওরা বদলা নেওয়ার জন্য করেছিল, বাকি ছিল চন্দ্রাপ্পান। আর চন্দ্রাপ্পানের সাথে ওদের কী লিঙ্ক রয়েছে সেটা জানার জন্য চন্দ্রাপ্পানকে ডাকা হয়। আর চন্দ্রাপ্পানকে ওদের তিনজনের ফটো দেখালে চন্দ্রাপ্পান ওদের তিনজনকে চিনতে পারে। আর সিন চলে যায় সেই রাতে। আমরা জানি চন্দ্রাপ্পান একজন বাস কন্ডাক্টর, আর এখানে আমাদের দেখানো হয় ওই রাতে যে বাসের মধ্যে ঘটনাটি ঘটেছিল চন্দ্রাপ্পান ওই বাসেরই কন্ডাক্টর ছিল। আর বাসের যাত্রীরা যখন ওদেরকে ড্রাগস নিতে দেখে চন্দ্রাপ্পানকে ডেকে বলেছিল চন্দ্রাপ্পানি প্রথমে ওদের সাথে ঝামেলা করেছিল। এরপর চন্দ্রাপ্পানি ওদেরকে বাসের মধ্যে লক করে রেখে পুলিশকে কল করেছিল। তার মানে এটা এখন স্পষ্ট চন্দ্রাপ্পানের পর বদলা নিতেই ওরা চন্দ্রাপ্পানের মেয়ে মঞ্জুকে ফাঁসিয়েছিল। তবে চন্দ্রাপ্পানি সব কিছু জানার পরও সে কিছুতেই বিশ্বাস করছে না ওই ঘটনার জন্য ওরা তার মেয়েকে মরতে বাধ্য করেছে। চন্দ্রাপ্পান এখনও তার মেয়ের মৃত্যুর জন্য হরিকেই দায়ী করছে, আর এজন্য সে আইনি লড়াইও করবে। হরির কাছেও এখন ক্লিয়ার হয়ে গেছে ওরা যা কিছু করেছে সব কিছু বদলা নেওয়ার জন্য। কিন্তু হরি এখন এটাই বুঝতে পারছে না হরির সাথে তো ওদের কোনো কানেকশন নেই, বা হরি তো ওদের সাথে কিছু করেনি। ওরা হরির মেয়ে নীলাকে কেন টার্গেট করেছিল? আর এই প্রশ্নের জবাব খুঁজতেই হরি গীতার সাথে দেখা করে। আর এরপরে আমরা জানতে পারি গীতা ওই রাতে নীলাকে নিয়ে ওই বাসে করে বেঙ্গালুরু থেকে এখানে ফিরছিল। নীলা বারবার শ্যাম আর সিলিনকে লক্ষ্য করছিল, কারণ ওরা বাসের মধ্যেই অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ছিল। কিন্তু গীতা দেখতে নিষেধ করছে। তবে এরপরে নীলা খেয়াল করে ওরা বাসের মধ্যেই ড্রাগ নিচ্ছে। আর এটা দেখার পর গীতার চুপ বসে থাকতে পারেনি। গীতা প্রতিবাদ করে, আর গীতার প্রতিবাদ দেখেই বাসে থাকা অন্য যাত্রীরা এগিয়ে এলে ওদের সাথে ঝামেলা বেঁধে যায়। আর এরপর চন্দ্রাপ্পানকে ডাকলে চন্দ্রাপ্পান পুলিশকে কল করে। এই সব কিছুর মূল সূত্রপাত হয়েছিল গীতা আর নীলার মাধ্যমেই। আর এজন্যই ওরা বদলা নিতে নীলাকে টার্গেট করেছিল। তবে ওই রাতে গীতার প্রতিবাদের জন্যই যে নীলাকে তার মূল্য দিতে হয়েছিল গীতা এখনও তা জানে না। সাহুল হরিকে বলছিল অ্যাটলিস্ট এখন তোকে জানিয়ে দেই, কিন্তু হরি গীতাকে কিছুই বলতে চাচ্ছে না। কারণ হরির কথা, যে পেইন এবং গিল্টের মধ্য দিয়ে আমি জীবন পার করছি, আমি চাই না গীতা বাকি জীবনটা সেই কষ্টের ভিতর দিয়ে পার করুক।
এরপর গীতার সিদ্ধান্ত মতো গীতা আর হরির ডিভোর্স আবেদন দেওয়া হয়। এর মধ্যে বেঙ্গালুরু জেল থেকে ওই 3 জনের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে তাদের নামে রেজিস্টার করা কোনো ফোন নম্বর আছে কিনা চেক করতে গিয়ে দেখা যায় ওদের নামে রেজিস্টার করতে একটি ফোন কেরালাতে অন হয়েছে, তাও সেটা চন্দনের বাড়ির পাশে 15 মিনিট আগে। আর এটা শোনা মাত্রই হরি এখন বুঝতে পারছে ওরা এখন চন্দনকে মারতে আসছে। শোনা মাত্রই হরি চন্দনের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যায়। পুলিশের একটি টিমও পৌঁছে যায়, কিন্তু বাড়িতে গিয়ে দেখা যায় চন্দন বাড়িতে নেই। হরিরা খোঁজ করতে বাস স্ট্যান্ডেও যায়, তবে এই ফাঁকেই ক্রিস্টিরা চন্দনকে ছুরি মেরে পালিয়ে যায়। অবশ্য তখনই হরিরা চন্দনকে সেখান থেকে উদ্ধার করে। তবে হরি স্পষ্ট বুঝতে পারছে ওরা সবাইকে মেরে ফেলবে। তবে এখন বাকি আছে গীতা। এজন্য হরি গীতার বাবা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সিন চলে যায় গীতাদের বাড়িতে। গীতা তার বাবাকে খাবার দিচ্ছিল, তখনই গীতা লক্ষ্য করে মিন্নু রক্তাক্ত অবস্থায় গিয়ে আসছে। আর এরপরই দেখা যায় ক্রিস্টিরা সবাই এই বাড়িতে ঢুকে পড়েছে। ক্রিস্টি সবাইকে চিম্মি করে হরিকেও ভিডিও কল করে দেখায়, আবার গীতাকেও নীলার সেই রেপের ভিডিও দেখাতে বাধ্য করছে। গীতাও অসহায়। এদিকে লান্সকে দেখা যায় গীতার বাবার পাশে বসে সিগারেট টানছে। গীতার বাবার সামনে গ্লাসে অ্যালকোহল ছিল, এই জন্য গীতার বাবা চালাকি করে লান্সের মুখে অ্যালকোহল ছুঁড়ে মারা মাত্রই ওই সিগারেটের আগুন থেকে পুরো শরীরে আগুন লেগে যায়। আর এটা দেখে অন্যরা দৌড়ে এসে লান্সকে বাঁচানোর চেষ্টা করছিল। আর এই সুযোগে গীতার বাবা গীতাকে তার ডরের দিকে ইশারা করে তার গানটি বের করতে বলে। আর ওরা যখন ফিরে আসে গীতার বাবা সবাইকে গান পয়েন্ট করে, আর গুলি করা মাত্রই সবাই ছন্নছাড়া হয়ে যায়। এই সুযোগে গীতাও মিন্নুকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। তবে বেশ কিছুক্ষণ গোলাগুলির পর গীতার বাবার বুলেট শেষ হয়ে যাওয়ায় ওরা গীতার বাবাকে মেরে গীতাকে ফলো করতে শুরু করে। অবশ্য কিছু তো যাওয়ার পর ওরা গীতাকে ধরেও ফেলে। গীতাও মিন্নুকে বাঁচানোর জন্য ওদেরকে বাধা দিয়ে মিন্নুকে সেখান থেকে সরিয়ে দেয়, কিন্তু গীতা ওদের সাথে পেরে উঠছিল না। ওদের মধ্যে একজন গীতার পেটে ছুরি মেরে মিন্নুকে খুঁজতে শুরু করে। মিন্নুও বাঁচার জন্য রাবার বাগানের ভিতর দিয়ে দৌড়াচ্ছে। এর মধ্যে হরি এসে দেখে গীতা রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছে। তবে গীতা মিন্নুর কথা বলে জোরা মিন্নুর পিছু করছে। এজন্য হরি গীতাকে এই অবস্থায় রেখে আগে মিন্নুকে বাঁচাতে যায়। এরপর ওই 4 জনের সাথে হরির তুমুল ফাইট হয়। কিছুক্ষণ পর পুলিশ এসে পড়ে আর ওই 4 জনকে অ্যারেস্ট করা হয়। গীতা এবং মিন্নুকে উদ্ধার করে হসপিটালে নিয়ে গেলে তারাও বেঁচে যায়। সিন চলে যায় এর কয়েক মাস পর। গীতা মিন্নুকে নিয়ে ফিরে এসেছে। আজ মিন্নুর বার্থডে, আর ওই দিনই সাহুল এসে জানায় ওই 4 জনই বেলে মুক্তি পেয়েছে। আর এরপরই দেখা যায় ওরা জেল থেকে বের হয়েই নির্জন একটি জায়গায় গিয়ে লোকাল একটি ডিলারের থেকে ড্রাগস অর্ডার করে মাঠের মধ্যে দাঁড়িয়ে এই ড্রাগস নিচ্ছে। আশ্চর্যজনকভাবে ওই রাতেই নিউজে দেখা যায় মাঠের মধ্যেই 4 জনের মৃতদেহ পাওয়া গেছে। পুলিশের তদন্তে জানা গেছে ড্রাগসের ওভারডোজের কারণে ওদের মৃত্যু হয়েছে, কিন্তু এটা ছিল শুধু দুনিয়াকে দেখানোর জন্য। বাস্তব ঘটনা ভিন্ন, কারণ হরি সার্বক্ষণিক ওদের উপর নজর রেখেছে। ওরা যে বেলে মুক্তি পাচ্ছে সেটা হরি জানত। আর ওরা মাঠের মধ্যে দাঁড়িয়ে যে ড্রাগসটি নিয়েছিল, হরি ওই ড্রাগসের মধ্যে কেমিক্যাল মিশিয়ে দিয়েছিল, যেটা নেয় তাদের মৃত্যু হয়েছে। তার মানে হরি তার মেয়ের মৃত্যুর প্রতিশোধ নিয়েছে। আর হরি শুধু একজন পুলিশ অফিসার হিসেবে তার দায়িত্বই পালন করেনি, একজন বাবা হিসেবেও তার মেয়ের মৃত্যুর উপযুক্ত বদলা নিয়েছে। মুভিটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।